থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি প্রতিদিনের মতো চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। কথার ঘোড়া ঘোড়সওয়ার, নেই বনানি নেই পাহাড়, হাওয়ার বেগে গতি, অরুণ বরুণ ইন্দ্রজয়ী কথার মহারথী। তেপান্তরের পথিক সেজে মনের বনে পথ গড়ে যে, কথার বাণের অগ্নিতে যে লঙ্ঘে হিমালয়। আজ আপনাদের সামনে এমন একজনকে উপস্থিত করব, যিনি শুধু একজন কবি নন, পাশাপাশি একজন প্রাক্তন প্রধান শিক্ষক। এবং তার কবিতায় আমরা যেটা আবিষ্কার করেছি আজকের ভাবনার পক্ষ থেকে, তার কবিতায় স্বল্প কথায় অনেক বড় বড় বিষয়ের মূল্যায়ন কিন্তু হয়ে গিয়েছে। যারা কবিতাকে পড়তে পড়তে বোঝেন, কবিতাকে উপলব্ধি করেন, নিজস্ব বোধ থেকে যারা কবিতা নিয়ে ভাবেন, তারা বুঝতে পারবেন আজ যে কবিকে উপস্থিত করা হচ্ছে তার মধ্যে শিক্ষা ও সংস্কৃতি এক অদ্ভুত মেলবন্ধন। তার কথাগুলো যেন সমাজের বুকে অনেক সময় শানিত চাবুক। তাই আপনারা পর্দার ওপারে যে সমস্ত বিদগ্ধ দর্শক, বিশেষ করে তাদের কথা বলছি, যারা নিজেরা কবিতা লেখেন, কবিতা নিয়ে ভাবনা চিন্তা করেন, তারা কিন্তু এই কবির কাছে, যে কবি প্রচার সর্বস্ব নন, কিন্তু তার মধ্যে রয়ে গেছে প্রচার সর্বস্ব কবিদের থেকেও এক বিশেষ ধরনের আকর্ষণীয় ক্ষমতা। সেই জন্যেই আজকের ভাবনায় তার আজকের আবির্ভাব। প্রশ্ন উঠতেই পারে, কোন কবি যার সম্পর্কে এত বেশি গৌরচন্দ্রিকা হলো? অবশ্যই হবে, গুণীজনদের ক্ষেত্রে সেটা হওয়াটাই স্বাভাবিক। আজকের কবি শ্রী লক্ষণ দাস ঠাকুরা। শুরু করছি তার কবিতা দিয়ে। ভালো নয়, খবরটা রটেছে দুদিন আগেই। পিঁপড়ের শাড়ির মতো লোকগুলো খালের ওপারে বাঁধ ধরে চলেছে। মেয়েটি হাতের তালুতে নাচাতো দিন, অন্ধকারকে ট্যাকে গুজে জ্যোৎস্না ধারায় অম্লান হাসি হাসত। লজ্জা পেত চাঁদ, বৃষ্টির ফোঁটা দরজায় দিলে টোকা। ফেনিল হৃদয়ে গেয়ে উঠত গান, ময়ূরের মতো মেলে দিত পাখা। নাভিমূলে উঠত বাঁচার সুতীব্র ইচ্ছা। বিজ্ঞাপিত মুখের পর্দা সরাতেই বেরিয়ে এলো চোয়ার চোয়াল, লমস হাত ধরল টিপে গলা। তরল অন্ধকার ঢেকে দিল, আকাশ গেল উঠে। বদ্ধভূমি একটু নড়ে চড়ে শুয়ে পড়ল আবার। তারপর ফটোগ্রাফার, সাংবাদিক, বিবৃতি, ভালো নয় মুক্ত হাসির ঝর্ণা চলা। প্রশ্ন, কারা, কেন, কারণটা কোথায়, ক্ষতিপূরণ, নিরাপত্তা, নীতির নির্ধারণ ইত্যাদি। জনতা জগন্নাথ স্মরণপূর্বক বলে চলল, মেয়ে মানুষের এতবার ভালো নয়। শুনলেন কবিতাটি। খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে স্বল্প কথায় এবং অসম্ভব বাকপটুতা নিয়ে কবি কিন্তু সমাজের বুকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আপনারা নিয়মিত পত্রপত্রিকা বা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছেন নারীর ধর্ষণ। এই যে এত ধর্ষণ সারা দেশে, সেটা তো অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ, তাদের চেতনায় এই বিষয়টি অন্যভাবে সাড়া দেবে। তাদের লেখার মধ্য দিয়ে এই জায়গাটা বেরিয়ে এসেছে।
কারণ আজকে তো সেই যুগ নয় যখন প্লেটো কবিদের সম্বন্ধে একটি উক্তি করেছিলেন। আমি আর উক্তিটি বলবো না, কারণ এই অনুষ্ঠানটি করার আমার মূল লক্ষ্য কিন্তু সমাজের বিদগ্ধ জনদের মধ্যে বিষয়টি আরেকটু সাড়া জাগানোর জন্য। কারণ যারা কবিতা লেখে, যারা কবি, যারা শিল্পী, যারা সাহিত্যিক, যারা বুদ্ধিজীবী, তারাই তো সমাজে পরিবর্তন আনতে পারবেন। সুতরাং এই বিষয়টি যে নারীকে একটা ভোগ সামগ্রী, ভোগ্যপণ্য হিসেবে যেন ভাবা না হয়, এটাই আজকের ভাবনার পক্ষ থেকে আপনাদের কাছে জানানো হচ্ছে। নারী যেন তার আপন শক্তি, আপন সামর্থ্য, তার সব কিছু নিয়ে, কারণ নারী শক্তি আমাদের সমাজের মূল শক্তি, তারা যত সুরক্ষিত থাকবে, তারা যেন নিরাপত্তা পায়, এই জায়গাটা কিন্তু আজকে বিশেষভাবে ভাববার সময় এসে গেছে। প্রশ্নটা বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছেও তোলা রইল। আসছি পরের কবিতায়, লক্ষণ দাস ঠাকুরা। অভিসার। আমার মধ্যে আমাকে, তোমার মধ্যে তোমাকে, ডেকেও পাই না সারা। দুর্বোধ্য বহুমাত্রিক অন্ধকার, তার মধ্যে সে জানায় তাকে একবার ডাকা হোক। তুমি ভীরু, আমি মৃতপ্রায়, সে জেগে আছে জীবনের আখড়ায়। কুস্তি লড়াইয়ে এখন উপাসক ধর্ম মানুষ, জাদুচাবি হাতে মুক্তির বাণী শোনায়। কত অভিমান, শূন্যের ভেতর ফোটায় কান্নার ফুল, চেতনাহীন মাঠে ঘুমায় প্রেমের দেবতা। সরজুর জলে পুণ্য স্নান, ভূগোল ইতিহাস, রণ পায়ে হেঁটে চলে আমার তোমার দিকে, এর নাম অভিসার। এই কাব্যগ্রন্থ থেকেই আমার পরবর্তী কবিতার স্মরণসভা। সে পৃথিবীকে নিঃশব্দে ধরতে চেয়েছিল আপন স্তব্ধতায়। জীবনের খাঁজে খাঁজে বীভৎস মুখের নষ্ট কথা শুনতে শুনতে ও কানমলা খেতে খেতে জেগেছিল এক বোধ। পোড়াদেশের পোড়োভিটিতে আজ সে এক দণ্ডবৎ মৃত। তাঁরই স্মরণসভা, স্মৃতি, শ্রদ্ধা ও আত্মার শান্তি চেয়ে 1 মিনিট নীরবতা। সময় শেষ না হতেই উসখুস মোবাইলে খুটখাট। এবার আমার বলার পালা। মাটিতে পা রেখে মেরুদণ্ড সোজা, সূর্যের চোখে চোখ, বলতে চেয়েছিল জবা কুসুম, কিন্তু পাড়ার মস্তান ভীতি ঢেকে দিয়েছিল বাদুর অন্ধকার। বুকের মাঝে বেজে চলেছিল সব যাত্রীর হরিধ্বনি। সে আজ রক্তহীন মানুষের এক দণ্ডবৎ মৃতদেহ। একটা কথা, প্রয়াত কবি ও আবৃত্তিকার নীলাদ্রি শেখর বসু একটা সময় লিখেছিলেন, ত্রেতা যুগে রামের চামচা বীর হনুমান, আর কলিযুগে নেতার চামচা পাড়ার মস্তান। এখানেও মস্তান শব্দটি এসছে। আরেকটি বিষয় দেখুন, কবি লক্ষণ দাস ঠাকুরা তার সূক্ষ্ম কথার চালে সুন্দরভাবে যে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থিত করলেন, সেটি কি? সেটি হলো যে এই সমাজে প্রতিবাদীদের জায়গাটা দিন দিন যেন বড় ছোট হয়ে আসছে। কাজেই এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে তিনি কিন্তু প্রশ্ন ছুঁড়েছেন। সত্যি তার চিন্তা, তার দর্শন, তার চেতনা, তার মনন, একে শ্রদ্ধা না জানিয়ে কোনো উপায় নেই। আসছি লক্ষণ দাস ঠাকুরার পরবর্তী কবিতায়। কতটা বলো তো? মূর্ছিত সময় নাকি কালের মূর্ছনা কাব্যগ্রন্থ থেকে আমার কবিতা সত্যি কথা। শেখানো পড়ানো কথার পিঠে যেই বলেছি মনের কথা, অমনি লাইট কাট, মাইক্রোফোন আউট, নিয়ন আলোয় ভরা চারিধার। আকাশ সূর্য যখন মাথার উপর, আমি তো হচ্ছি ক্রমে ক্রমে ছোট। 3 লাফে ধরতে পারতাম পাহাড় চূড়া,
তারই ছায়া পায়ের কাছে, ছায়াটাই লম্বা আঁধার, ঢেকে দিচ্ছে পাহাড়তলি গ্রাম শহর। ডানায় মোড়া পথক্লান্তি পাখিরা সব ঘুমের দেশে। জন্মভূমির নাম গঙ্গা পাড়ের এদিক ওদিকে দু চারটে গ্রাম, কিছুই পড়ে না মনে, তবুও আধার কার্ডের নম্বর চাই। এদিকে জৌলুস আর বিজ্ঞাপনে হারিয়ে যাচ্ছে ফুসমন্তরে। আড়িকাঠের মধ্যিখানে হাত বাড়িয়ে আছেন তিনি। তাহলে সত্যি কথাটা বলেই ফেলি, কি বলেন সামনের সব সুশীল ভদ্রজন? আচ্ছা, কি বলতে চাইছেন আপনি কবি লক্ষ্মণদাস ঠাকুরা? আপনি কি সামনে যাদের দেখছেন তারা কি সেই সুশীল সমাজ যারা পরের অঙ্গুলি হেলনে কথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, যাদের নিজস্ব বিচার বুদ্ধি বিবেক বন্ধক রেখেছেন? তাদের দিকে কি কথা বলছেন? তাদের উদ্দেশ্যে কি আঙুল তুলছেন? সত্যি লক্ষ্মণদাস ঠাকুরা, আপনার বুদ্ধি, আপনার তেজস্বিতা, আপনার সাহসকে একবার স্যালুট জানাই। আসবো আপনার পরের কবিতায়। দর্শকেরা কি ভাবছেন আজকের ভাবনা নিয়ে, শুনতে থাকুন। জীবন যেন তেন করে কাটিয়ে দিলেই তো হলো না। জীবন তো শিমুল তুলো নয়, চৈতে আকাশে উড়ে বেড়ায়। সিগারেটের ধোঁয়ায় চিন্তাগুলো ভাসতে ভাসতে হয় অ্যাস্ট্রের ছাই। জিরজিরে বাচ্চাগুলোর হাড় গবাগব গিলে খাওয়া লোকগুলোকে হাড়ে হাড়ে চিনেও গোঁফ ফোলা মেনির মতো প্রাসাদের কাটনিস হতে লাফিয়ে রাস্তা পার হয়। টানা কাপড় টেনে টুনে লজ্জাবস্ত্র পরিয়ে দেয় আর রাতের আঁধারে, কিন্তু প্রভাত তো মাথায় হাত রাখে। ফটফটে আলোয় দাঁড়াবি কেমন করে? যেন তেন করে কাটিয়ে দিলেই তো হলো না। তত্ত্বের খড়গাদায় ছুঁচ খুঁজতে খুঁজতে বয়সের পাকে বুড়িয়ে ফুরিয়ে না গিয়ে ভীষ্মের মুখে জল দিয়ে অর্জুনের ফলায়। স্মার্ট গা ঘেঁষে হুস করে চলে গেল বেপরোয়া মোটর সাইকেলটা। কানের ছোট ছোট রিং চিকচিক করে উঠল। ডান হাতে স্টিলের বালায় আলো ছিটকে নিভে গেল। বা কাঁধে চাপা মোবাইলে কথা থামার নয়। চুলটা মিঠুন ছাঁট, ওটা আজ আপডেটেড নয় যদিও। চটা ফাটা জিন্সের স্মার্টনেস, ফুটপাতে পাতানো সংসারে মা চিৎকারে থেমে গেল শিশু। আমার পাজামায় লাগলো রক্তের ফিনকি ছিটে। এই শহরে বড় হয়েছি, শহর হয়েছে বড়। তখন মদ ছিল মাতাল, ছিল না ত্রিফলা। আলোয় আলোয় ভালোয় ভালোয় গলি বেয়ে বাড়ি ফিরলাম। খবরে বলছে ভারত খোলস ছাড়ছে, স্মার্ট ইন্ডিয়া রাইজিং। দুর্ঘটনায় ক্ষতিপূরণ 2 লাখ টাকা। আমার কথা বিশ্বাস না হয় গুগল সার্চে দেখে নিন সত্য মিথ্যা। 3টে সাবান ঘষেও রক্তের দাগ উঠল না আজও। সরকার তো বারে বারেই বলে চলেছেন, বিভিন্নভাবে প্রচার মাধ্যমকে ব্যবহার করছেন, সেভ ড্রাইভ, সেভ লাইফ। আচ্ছা ভাই, তোমরা যারা জোরে বাইক চালাও নিজের জীবনকে তুচ্ছ করে, হয়তো তোমাদের অতি ব্যস্ততা থাকতেই পারে, অথবা তোমরা অতিরিক্ত স্মার্ট হতেই পারো, কিন্তু একজনের স্মার্টনেস কি আমাদের দেশের অসহায় যে সমস্ত মানুষগুলো যারা দিন আনে দিন খায়, বা যাদের ফুটপাতে বাস করতে হয়, যাদের জীবনে এক অনন্ত যন্ত্রণা, কবি লক্ষ্মণদাস ঠাকুরা হয়তো সেদিকেই দৃষ্টি নিক্ষেপ করেছেন, কিন্তু আরেকটি দিকও বোধহয় একটু
উঠে আসার প্রয়োজন আছে। হয়তো তিনি বলেছেন, আচ্ছা আমি তো ওনার মতো অত বুঝি না। তা আমার মনে হচ্ছে এই যে রাস্তায় যারা আমরা হাঁটি, পথিকেরা হাঁটেন, পথ চলেন, কেউ কাজে কেউ অকাজে, সেক্ষেত্রে হঠাৎ করে এই যে অদম্য গতিতে দুরন্ত সাহস নিয়ে এই যে বাইক চালানো, নিজের জীবনও চলে যাওয়ার ভয় থাকে, পাশাপাশি যে কোনো মানুষের জীবন যেতে পারে। এক্ষেত্রে বোধহয় একটু ভাবা দরকার, যারা স্মার্টনেস বজায় রাখতে চান বাইকের মধ্য দিয়ে একটু স্বল্প গতি, স্বল্প বলতে বলা হচ্ছে না গরুর গাড়ির মতো চলতে, কিন্তু ব্যালেন্স, জীবনের ছন্দের সাথে বাইকের ছন্দের যদি একটু ব্যালেন্স থাকে, তাহলে সরকারকেও বোধহয় বারে বারে বলতে হয় না, সেফ ড্রাইভ সেভ লাইফ। কবি লক্ষণ দাস ঠাকুরা এখানেও আপনাকে একটা সেলাম। নমস্কার। কবিতার শিরোনাম পাল্টে পাল্টে যায়। কবি অনুমতিহীন অন্ধ কলমে চক্রবহ লিখেই ভাবলেন, এ তো বড্ড ভারী শব্দ, মহাভারতের কথা। বলতে চেয়েছেন মহান ভারতে বেহিসেবি খিদে পেটে, মাথায় গামছা বাঁধা, পথের নিষেধাজ্ঞা না মানা হেঁটে চলা মানুষেরা যেখানে বন্দী হয়। সহজ কথাটা ইঁদুর মারা কল, ঢুকলে পরেই পাবে খাবার, তারপর নিয়তি। যুদ্ধ টুদ্ধ নয়, উল্লাসের হাঁড়ি কাঠও নয়, কাঠবেড়ালির বদলে ইঁদুরের পিঠে শ্রীরামের নরম পরশ। কবির গালে আবার হাত, এ তো অলীক কল্পনা, ছায়া ছায়া ভাবনা মাত্র। একটু সিনথিসিস করে বললেন, এটা হলো সংশোধনাগার। দুর্বুদ্ধতাও কাটল, ইমেজও বাড়ল। ডাইনে বাঁয়ে উঠল শোরগোল, চিত্রকল্প কই, সামনে পিছনে তাকালেন, কোথাও সেই স্বর্গের সিঁড়ি নেই। কবিতার সমাপ্তিতে রাত্রের আকাশে ছায়াপথ সিঁড়ি বেশ চমৎকার। পথ হাঁটা মানুষগুলোর ক্লান্তিহীন নিশ্চিন্তে স্বর্গারোহণ। কি ভাবছেন সরকার মশাই? দেখুন, এই যে আপনারা বা আপনারা হয়তো দেননি, যারা পরিযায়ী শ্রমিক, আপনারা সে আখ্যা দিয়েছেন বলছি না, তাদের পরিযায়ী কথাটার মধ্যে তো একটা বেদনা, জ্বালা লুকিয়েই থাকে। আর কবি লক্ষণ দাস ঠাকুরা, আপনি তো আপনার বুদ্ধিকে সম্বল করে সেই সমস্ত শ্রমিকদের দুর্দশাকে তুলে ধরলেন। অবশ্যই করোনার আবহে এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশা করি সরকার একটু জাগ্রত হবে। আসছি লক্ষণ দাস ঠাকুরার পরের কবিতায়। প্রভেদ পাখির নীড়ের মতো চক্ষু ভেদে লক্ষ্য স্থির, অর্জুনের তীর গান্ডীবের ছিলায় বিষণ্ণ আলো আঁধারে একদৃষ্টে তাকিয়ে থাকে অন্য কোনো পথের সন্ধানে। এতদিনের আত্মীয় অনাত্মীয়র মুখচ্ছবিগুলো সরে সরে গেছে বহুদূর। প্রজ্ঞায় প্রতিজ্ঞায় অটল ছিল যারা, তাদেরও পলায়িত সত্তাগুলো হাতড়ে মরে আসন্ন মহাভারতের যুদ্ধ মহড়ায়। সময় আত্মীয় গোপনে জরিপ করে কুরুক্ষেত্র দূরত্ব, অথবা স্নায়বিক ময়দানে গোলপোস্টের উচ্চতা। কিন্তু গন্তব্যের দরজাখানি আগলে আছে পড়ে মহাকাল দারোয়ান, লম্বভাবে লাঠিখানা হাতে মাঝে মাঝে ঠোকে, এখনও লক্ষ্যভেদের হয়নি সময়। খিদে গিলে খায় সাগর সাগর বালি, হাড় হাবাতের হাড়গুলোই যত নষ্টের গোড়া। হার্ডল হয়ে রেসের ঘোড়া আটকে দেয় শ্মশানের নির্বোধ ধোঁয়ায়, কাঙালি দেখতে পায় না মায়ের মুখ, নিষ্কলঙ্ক তাপে রাঙা হয় গাল। গফুরের গোয়ার হাত শূন্যে ছড়ে, মহেশের মরা মুখে এখনো গ্যাঁজলা তোলে। ঋতুগুলো বদলে যাচ্ছে,
নিম্নচাপ বাদলের টানে টানে, অকাল বর্ষণে পরাণ বাগদি মাঝির মতো হাঁক দিয়ে ফিরিয়ে আনতে পারে না শ্রাবণী যৌবন। অবাধ্য জল মাথা হেঁট কুটিরে কুলুঙ্গি ছোঁয়, এওতি কপালে চাঁদ হতে পারত, ওই যে খিদে গিলে খায় সাগর সাগর বালি। 40 বছর ধরে জড়িয়ে আছি লতার মতো রাজনীতির পাকে পাকে। উলঙ্গ শিশুর হাড়ে বজ্র হলো কই, ইন্দ্ররাজের আসন আজ অটল। মেনকা অপ্সরী সুন্দরী পটীয়সী নৃত্যে সুগন্ধ ছড়ায়, ভাতের গন্ধে খোঁজে জীবনের উত্তাপ। ফুটপাতে হাট চালায় কাতারে কাতারে, ঠোঙা হয়ে হাত ফেরে বিধানের সংবিধান। হকারি বেকারি শ্মশান যাত্রীর চিৎকারে এখনো যুবতীর চোখ স্বপ্ন দেখে। রজনীগন্ধার ঝাড়, বকুল ছড়ানো ঘাট, চলকিয়া ঢেউ আছড়ানো পার, আঁচল খসে পড়ে কাদা পিচ্ছিলে। যুবকের হাত ট্রিগারে রেখে বন বাদারে পথ মারায়, ধূর্ত শকুনের দল আকাশ চংক্রমণে বাসা বাঁধে 7 পুরুষের ভিটার পরতে। রোজ নাম চায়, দাড়ি কাটো চুল আঁচড়াও, নিজেকে পরিপাটি করতে চাও ধূপ দুরস্ত কেতাবি ঢঙে। একবার দেখেছ কি আয়নায় কপালের বলিরেখায় জমা ঘামে বিম্ব পড়ে, সংসদ ভবন হতে ছিটে বেড়া কৃষকের কুটির মূর্তির। অ্যান্টেনারে ছবি ধরে, কাক তাতে বসে হাঁকে, কাজলের মায়ের চুলোয় আজ পড়েনি এখনো আঁচ। বিবেকের পথে কাঁটা দিয়ে 40 বছর ধরে কাজলের হয়নি ইন্দ্রপ্রস্থ কৌশল তলগত। ইতিহাসের জলছবি ভাষা ভাষা জালালাবাদ, চট্টগ্রাম, বোম্বাই, তেলেঙ্গানা ফাঁসির দড়ি বড় সরু হয়ে আবছা করে আঁকা, শিল্পীর তুলিতে আঁকা হবে পূর্ণিমার চাঁদ। কবি লক্ষণ দাস ঠাকুরার এবারের কবিতাটিও শুনলাম। শত শহীদের রক্তের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। সেটা কি রাজনৈতিক স্বাধীনতা? অবশ্যই। তবে কিছু কিন্তু থেকে যায়, সেটা এই মুহূর্তে আমার মতো ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষ বিশেষ ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না। তবে একথা তো সত্যি, অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আমরা আজও পাইনি। আর সবচেয়ে বড় কথা, এই করোনার আবহে, করোনার প্রেক্ষাপটে অর্থনীতি ক্রমশ তলানি ছুঁতে চলেছে। কাজে আমার মনে হয় এই মুহূর্তে বোধহয় একটা ভাববার সময় এসেছে, এবং খুব বেশি বিশেষভাবে ভাবনার সময় এসেছে যে অর্থনীতিকে আরো জোরদার না করলে বোধহয় লক্ষণ দাস ঠাকুরের মতো কবিদের কলমে এই ধরনের কবিতায় বেশি উঠে আসবে। আমরা আসছি কবি লক্ষণ দাস ঠাকুরার পরবর্তী কবিতায়। বিবাহ হয়েছিল, গত রাতে যার সাথে আমার বিবাহ হলো আজ আর দেখা নাই তার। নিঃশব্দ গোধূলি বেলা এঁকেছিল আলপনা, শাঁখে বেজেছিল এ যুগের কথা। গভীর শূন্যের ভিতর সানাইয়ের কান্নার সুর। এখানে প্রেমের দেবতা নাই, পরাগ মিলনের প্রজাপতি কাঁধে বসেছিল কিনা কেউ জানে না। বারান্দায় পাতা লম্বা আসন, পাতায় মোড়ানো উচ্ছিষ্ট সাক্ষী। সংক্ষিপ্ত জীবনে হয়তো মঙ্গলসূত্র বাঁধতে পারিনি ওই সব হইচই, তবুও বলবো আমি এ রাতে তার সাথে বিবাহ হয়েছিল আমার। কাব্যগ্রন্থ থেকে আমার নিবেদন ঋণ। যাচ্ছ যখন তখন ছেলেটিকে নিয়ে যাও ওই পাহাড়ি পাইন গাছের তলায়। উঁচু গাছের পাতায় রোদ্দুর কেমন করে ঠিকরে পড়ে মাটিতে, দেখবে ও ঋণ গাছ আর সূর্যের কাছে, আর তোমার ঋণ ওর কাছে। তুমি এক বিন্দু জলও পান করলে না, তুমি তো খাঁ খাঁ করেই চলেছ। তোমার বুকের মধ্যেই বয়ে চলেছে আস্ত একটা নদী, মাঝিমাল্লার গান গায়। তুমি টেরও পাও না, শুধুই নখের আঁচড়ে হৃদয় রক্তাক্ত করো।
পাইনের হাওয়া তোমার শরীর ভেজায় না, যুদ্ধ নামের কামার হাঁপড় টেনেই চলেছে, গনগনে আছে লাশ পুড়ছে, এটাই মহোৎসব। এখনই ঋণ শোধ করো ছেলেটির কাছে। পরিচয়। আমার পরিচয় জানতে চাও? মা বাবা কে? আমার অনেক নাম, শম্ভুক, একলব্য, সত্যকাম। বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ, মা উন্মাদিনী। আমি তোমাদের মতো মানুষ বলেই জানি। মা কপালে ভারত এঁকে ভাঙা গাঁয়ের মাছ দিয়ে বীর করে বুকে চলে যেত একাকিনী। একদিন ভাঙা গাঁয়ের কুকুরগুলো করলো তারা, মা তারাস্বরে শম্ভুক বলে ডাকলো আমাকে। মাথা কাটা আমার, কি করে বাঁচাবো তোমাকে। আরও চিৎকারে ডাকে, বীর একলব্য আয়। দ্রোণাচার্যের কথায় বৃদ্ধাঙ্গুষ্ঠ কাটা, এ হাতে ধনুর্বাণ ধরতে পারি না আর। এবার সত্যকামের নামে পড়ল ডাক, আমি তো অচ্ছুত জারদ সমাজ ব্রাত্য। কুকুরগুলো ঘেউ ঘেউ করে ধরল আমাকে ঘিরে। এবারের কবিতাটি শুনে কোথায় যেন আমাদের মনে হচ্ছে যে বোধহয় রাম রহিমের যে রাজনীতি সেটা বোধহয় বন্ধ করার খুব প্রয়োজনীয়তা রয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি যেটা মনে হলো, লক্ষ্মণদাস ঠাকুরা তার কবিতায় বোঝা গেল যে সত্যি যে তিনি মানুষ হিসেবে বোধহয় খুব মহান ব্যক্তিত্বের অধিকারী, এবং তিনি মানুষ নিয়েই বোধহয় বেশি ভাবতে ভালোবাসেন। অর্থাৎ সেই চণ্ডীদাসের কথায় যদি আমরা যাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঘুমের রাতে আছে পাতা মায়ের বোনা কাঁথা, কে কোথায় জেগে কাটায় হিসাব রাখে না কেউ। বারাঙ্গনা, কামাতুর পুরুষ অথবা নিশিকুটুম্ব, কখনো সখনো চোখের জল হয়ে যায় কঠিন। গলাতে পারো যদি কানতে পারো একবার, অথবা সলতেখানি উস্কে দিয়ে প্রদীপ হয়ে জ্বলতে পারো, তখন হা হা করে উঠবে এসে মুক্ত আকাশখানা। নচেত নষ্ট টাকায় পকেট ভরে গাঁজ গঙ্গায় ডুবে পাল্টে দেবে সব। না, আত্মদানের উৎসই খুঁজে পাওনি, উজ্জীবনের মোহনা কোথায় পাবে। দুঃস্বপ্নেও ভাবনি কোনো দিন প্রেম তোমাকে ছোবে, তাই বসে কি বিকেলবেলায় ঘুটনি ধুলোর শুধুই আঁধি ঝড়। তোমার আলগা মুঠোয় কৃপাণখানি কাঁপে, তীরন্দাজি শাল প্রাংশু হাত নামিয়ে দেয় ধনুর্বাণ উষাকিরণ দ্বারে। সবুজ নদী যায় যদি বয়ে সারা শরীর জুড়ে, আবার তুমি শুনতে পাবে গান মায়ের বোনা কাঁথায় ঘুমায় রাত। এতক্ষণ আমরা শুনছিলাম কবি লক্ষ্মণদাস ঠাকুরার স্বরচিত কবিতা পাঠ। লক্ষ্মণদাস ঠাকুরা জীবনের নানান ধরনের অসঙ্গতিগুলো তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, সমাজ জীবনের। আর আরেকটা কথা, যেহেতু তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, সেটি হয়তো মূল কথা নয়, কারণ যে কানমলা শব্দটি এসছে, তো হয়তো শিক্ষক বলেই কানমলা শব্দটি আমরা কবিতার মধ্যে পেয়েছি। তা আমার তো মনে হয় সমাজের কামটাও বোধহয় এবার একটু উনি মলে দেওয়ার চেষ্টা করলেন। যাই হোক, ভালোই কাটলো আজকের সকালটা। নিশ্চয়ই পর্দার ওপারে বন্ধুরা উপভোগ করেছেন লক্ষ্মণদাস ঠাকুরার স্বরচিত কবিতা পাঠ। আবার আপনাদের বলি, আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল ঠিক 7:30টায় আপনারা দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।